রাতে এক প্রকার আবেগের বশবর্তী হয়েই তাসরিফের সাথে ঘনিষ্ঠ হয়ে গেল মায়া। গা পোড়ানো জ্বরে তখন অর্ধজ্ঞানী ছিল তাসরিফ। বাইরে বইছিল উথাল পাথাল কাল বৈশাখীর ঝড়। গভীর রাতে সেই ঝড় বৃষ্টির মাঝেই এক অনাকাঙ্ক্ষিত মিলন সুরে হারিয়ে গেছিল দুটো সত্তা। আবেগঘন সেই চূড়ান্ত সুখের মুহূর্ত পরক্ষণে চুরমার হয়ে গেছিল তাসরিফের আধো জ্ঞানে আওড়ানো ভাঙা ভাঙা বুলিতে। আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই, ব্যাস একটা বাক্য। আধো স্বরে উচ্চারিত হওয়া এই একটা বাক্য ভেঙে চুরমার করে দিল মায়ের কোমল হৃদয়। কিন্তু ততক্ষণে সবকিছু হাতের বাইরে চলে গেছে। অত্যাধিক আবেগের বশে মায়া নিজের সর্বস্ব হারিয়ে বসেছে স্বামী নামক মানুষটার কাছে। নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিয়ে আজ সে নিঃস্ব। এখন বুক জুড়ে বইছে কেবল হাহাকার, আর চোখের কোণে অবাধ বর্ষণ। মেজর তাসরিফ আহমেদ শহরের বিশিষ্ট ব্যবসায়ী তামিম আহমেদের একমাত্র ছেলে। ভালোবেসে ধোঁকা পেয়ে নারী জাতির প্রতি চরম বিদ্বেষ সৃষ্টি হয়েছে তার মনে। বাকি জীবন সম্পূর্ণ একা কাটানোর সিদ্ধান্তে অনড় ছিল তাসরিফ। অথচ তার সিদ্ধান্তকে এক চুটকিতে ধূলিসাৎ করে দিয়েছিল তার মা। সদ্য মন ভাঙা ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরাতে জোরপূর্বক মায়ের সাথে জুড়ে দিয়েছিল তার জীবন। যদিও বিয়েটা তাসরিফ মেনে নেয়নি। শহরের আধুনিক রীতিনীতিতে বেড়ে ওঠা ছেলে সে। তার উপরে সেনাবাহিনীর একজন হাই র‍্যাঙ্কের অফিসার। সেখানে মায়া নিতান্তই গ্রামের একটা এতিম মেয়ে। এমন একটা মেয়েকে কি নিজের পাশে কল্পনা করা যায়? তাই বিয়ের আসরেই তাসরিফ কড়া ভাষায় জানিয়ে দিয়েছিল, এই মেয়েকে সে কোনো দিনও নিজের স্ত্রীরূপে স্বীকার করবে না। এর পরপরই সে চলে গেছিল বাড়ি ছেড়ে নিজের গন্তব্যে। নিজের সদ্য বিয়ে করা বউয়ের মুখটা পর্যন্ত দেখেনি সেদিন। এরপর গুনে গুনে কেটে গেছে ৬টা মাস। স্বামীর স্বীকৃতিবিহীন আগাছার মতো শ্বশুরবাড়িতে পড়ে আছে মায়া। যদিও শ্বশুরবাড়ির সকলেই তাকে পরিবারের সদস্য জায়গায় বসিয়ে দিয়েছে, শুধু ঠাঁই মেলেনি নিজের স্বামীর জীবনে। সেই অনাকাঙ্ক্ষিত বিয়ের ৬ মাস কেটে যাওয়ার পরেও যখন তাসরিফ বাড়ি ফিরছিল না, তখন মিথ্যে অসুস্থতার বাহানা দিয়ে ছেলেকে টেনে এনেছেন সালেহা বেগম। এতে অন্তত কিছুটা সময় তো মায়ের সাথে কাটাক। হতে পারে এই অল্প সময়ে ছেলের মন বদলে গেল। তবে লাভের লাভ কিছুই হলো না। বরং মায়ের মিথ্যে ধরা পড়ায় রেগে আবারও ক্যান্টনমেন্টে ফিরতে চেয়েছিলাম তাসরিফ। তবে সেই মুহূর্তে বাঁধিয়ে বসলো গা কাঁপিয়ে জ্বর। এই জ্বরটাই যেন তার জীবনে আকস্মিক পরিবর্তন নিয়ে এলো। স্বামীর শত অবহেলার পরেও নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেনি মায়া। অসুস্থ স্বামীকে সেবা করার দরুন আজ রাতটা থেকে গেছে তাসরিফের ঘরেই। অত্যাধিক জ্বরে কাতর স্বামীর সেবা যত্নে কাটিয়ে দিয়েছে রাতের অর্ধপ্রহর। জ্বর তখন তাসরিফের মাথায় চড়ে গেছে। সেই জ্বরের রেশ ধরেই ঘোরের বশবর্তী হয়ে মায়াকে কাছে টেনে নিল সে। শুরুতে মায়া সম্মতি না দিলেও তাসরিফের ব্যাকুলতা থমকে দিয়েছিল মায়ার শরীর। স্বামীর আহ্বান কোনোভাবে দুর্বল করে দিয়েছিল তার নারী সত্তাকে। সম্পর্কটা তাসরিফ মৌখিকভাবে না মানলেও স্বামী স্ত্রী নামক অদৃশ্য এক সুতোর বন্ধনে বাধা পড়েছে দুজন। চাইলেই কি আর সেই সুতোর বন্ধন ছিঁড়ে ফেলা যায়? সেই সম্পর্কের টানেই মায়া সাড়া দিয়েছিল তাসরিফের ডাকে। সঁপে দিয়েছিল নিজেকে স্বামী নামক মানুষটার কাছে। নিজের সর্বস্ব খুইয়ে শেষ পর্যায়ে হুঁশ ফিরল মায়ার। তাসরিফ তাকে পছন্দ করে না, স্ত্রী হিসেবে কখনোই মেনে নেয়নি। এমনকি আজ পর্যন্ত মায়ের মুখের দিকে তাকিয়েও দেখেনি তাসরিফ। অজ্ঞানে কাছে টানলেও সজ্ঞানে তার চাওয়া এই সম্পর্ক থেকে মুক্তি। এমন একটা ঠুনকো সম্পর্কের জেরে নিজের সর্বস্ব কিভাবে সঁপে দিল মায়া? ভাবনাটা মাথায় আসতেই দুচোখ বেয়ে গলগলিয়ে অশ্রু ঝরে পড়ল মায়ার। স্বামীর মন জয়ের অপারগতা সাপের মতো দংশন করছে তার শরীর জুড়ে। মনটা চুরমার করে ভেঙে যাচ্ছে একাধারে। মন ভাঙার সেই ব্যথা দেহের ব্যথার চেয়ে কয়েক গুণ বেশি কষ্টদায়ক। যেই মানুষটা তাকে স্ত্রী হিসেবে মানে না, যার মুখ দেখতেও ঘৃণা বোধ করে, তারই সাথে জ্বরের ঘোরে মিলিত হয়েছে জানতে পারলে কেমন প্রতিক্রিয়া দেখাবে সে? যদি মায়াকে লোভী ভাবে, সুযোগ সন্ধানী বলে বসে, তখন মায়া কি করবে? কোন মুখে দাঁড়াবে এই মানুষটার সামনে? এক বুক শঙ্কা নিয়ে বিছানা ছাড়তে গিয়েও তাসরিফের বাহু বন্ধনে আটকা পড়ল মায়া। ঘাড় ঘুরিয়ে চাইলো একবার মানুষটার দিকে। আধো আধো চোখে তাকিয়ে আছে তাসরিফ। ঠোঁট নাড়িয়ে কিছু একটা বিড়বিড় করছে সে। মনের কৌতূহল মেটাতে খানিকটা এগিয়ে গেল মায়া। তৎক্ষণাৎ কর্ণকুহরে আঘাত করল তাসরিফের অনুচ্চ স্বরে আওড়ানো কিছু বাক্য। আই হেট ইউ মায়া। চিট করা হয়েছে আমার সাথে। গোল্ড ডিগ্গার তুমি, সম্পদের লোভে বিয়ে করেছো আমাকে, তাই না? এই জোর জবরদস্তির সম্পর্ক আমি মানি না। এরপর আরও কিছু বলতো হয়তো, তার পরের অংশটুকু আর কান পর্যন্ত পৌঁছলো না মায়ার। ভাঙাচোরা মনের শেষ অংশটুকু নিয়ে বিছানা ছাড়ল সে।
ফ্লোরে পড়ে থাকা নিজের জামা কাপড়গুলো কুড়িয়ে নিল হাতে। কোনো মতে সেগুলো গায়ে জড়িয়ে চলে গেল টেবিলের কাছে। কলমের আঁচড়ে কিছু একটা লিখে কাগজটা 4টে ভাঁজে ভাঁজ করে তাসটিপের বালিশের পাশে রাখলো। ঘোলাটে চোখে একবার ঘুমন্ত মানুষটার দিকে তাকিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। এলোমেলো কদম জোড়া থামলো খোলা আকাশের নিচে। বাইরে তখনও ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির তীব্রতায় 10 হাত দূরের কিছু দেখাও দুষ্কর। সেই তুমুল বর্ষণের বুক চিরে রাস্তার মাঝে হাঁটু গেড়ে বসে পড়ল মায়া। চোখ ফেটে কান্না বের হচ্ছে, তবে সেটা চোখের কোটর অতিক্রম করতেই বৃষ্টির সাথে মিশে অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। নিঃশব্দে কাঁদতে কাঁদতে আচমকায় গলা ছেড়ে চিৎকার করে উঠল মেয়েটা। চিৎকারের সেই সুরের সঙ্গে বেরিয়ে এলো এক অসহায় স্ত্রীর বুক ফাটা হাহাকার। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার গল্প। নিজের সর্বস্ব খুইয়ে নিঃস্ব হওয়ার আর্তনাদ। তাসটিপের ঘুম ভাঙল একটু বেলা করেই। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 8-এর ঘরে পৌঁছেছে সবে। বাইরে তখন ঝলমলে রোদ। রাতে বৃষ্টির পর সকাল থেকে ঝলমলে রোদ দেখা দিয়েছে। আড়মোড়া ভেঙে পিটপিট করে চাইল তাসটিপ। জ্বর নেমে গেলেও মাথাটা ভীষণ ভারী হয়ে আছে। ভারী মাথাটা এক প্রকার টেনেই উঠে বসল সে। মুহূর্তেই নিজেকে অর্ধনগ্ন অবস্থায় পেয়ে হকচকিয়ে গেল। মস্তিষ্কে জোর দিয়ে বোঝার চেষ্টা করলো ঘটনা কি। তৎক্ষণাৎ নজর জোড়া আটকে গেল বিছানার চাদরে। পুরো চাদর জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। এখানে আসলে কি ঘটেছে বুঝতে পেরে নিজের মাথাটা 2 হাতে চেপে ধরল তাসরিফ। দৃষ্টিপটে ভেসে উঠল গত রাতের কিছু আবছা স্মৃতি। তবে বহু চেষ্টা করেও মেয়েটার মুখটা সে স্মরণ করতে পারল না। পারবে কিভাবে, যে মেয়ের চেহারার দিকে কখনো চেয়েও দেখেনি? তার মুখ মনে রাখা কি সম্ভব? তবে চেহারা স্মরণ না হলেও মেয়েটাকে সেটা বুঝতে বিন্দু মাত্র বেগ পেতে হলো না তাসরিফের। ডান হাতের তর্জনী এবং বৃদ্ধা আঙ্গুলের সাহায্য চোখ দুটো চেপে ধরে বলে উঠল, মায়া, শিট শিট শিট। এক বুক অস্বস্তি নিয়ে উঠে দাঁড়ালো তাসরিফ। রাগে পুরো শরীর রিরি করছে। তাসরিফ নিশ্চিত ওর অসুস্থতার সুযোগ নিয়ে ইচ্ছে করে মেয়েটা ঘনিষ্ঠ হয়েছে। পুরোটাই ওকে ফাঁসানোর ধান্দা। এই দৃষ্টতার জন্য মায়াকে সে কোনো দিনও ক্ষমা করবে না। রাগে ফুঁসতে ফুঁসতে মায়ার তলাশে ঘরের চারিদিকে নজর বোলালো। তবে ঘরের কোনো কোণে মায়ের অস্তিত্বের সন্ধান না পেলেও নজর আটকালো বালিশের কাছে রাখা একটা চিরকুটে। কৌতূহলবশত চিরকুটটা তুলে মেলে ধরল তাসরিফ। এরপর নিঃশব্দে পড়তে শুরু করলো। মেজর সাহেব, প্রচণ্ড ঘৃণা করেন আমাকে, তাই না? আমার চেহারাও আপনার দেখতে ইচ্ছে করে না। এত ঘৃণার মাঝেও ইচ্ছাকৃতভাবে একটা ভুল কাজ করে ফেললাম যে। আপনি জ্ঞানে না থাকলেও আমি তো জ্ঞানে ছিলাম। সজ্ঞানে থেকেও আবেগের উপরে নিয়ন্ত্রণ করতে পারলাম না। নিজেকে সঁপে দিলাম আপনার কাছে। অপরাধ না করেও অপরাধী হয়ে গেলাম। পাপ না করেও পাপী আমি। এখন নিশ্চয়ই আপনি আমাকে আরও বেশি ঘৃণা করবেন। মাত্রাতিরিক্ত ঘৃণা। আপনার এত ঘৃণা নিয়ে আমি থাকবো কিভাবে? সম্ভব নয় তো থাকা। তাই নিজের না করা পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ আপনাকে মুক্ত করে দিলাম। এই সুতোয় বাঁধা জীবন এবং জোরপূর্বক সম্পর্ক থেকে মুক্তি দিলাম। আজ থেকে আপনি মুক্ত। নিজের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করে জীবন সাজিয়ে নেবেন। আমার মুখ আর কোনো দিনও দেখতে হবে না। ভালো থাকবেন, সুখে থাকবেন। নিজের খেয়াল রাখবেন। চিঠিটা পড়ে পুরোপুরি হতভম্ব হয়ে গেল তাসরিফ। ব্যর্থ ভঙ্গিতে ধপ করে বসে পড়ল খাটের ওপরে। এতদিন সে মেয়েটার প্রতি একটা ভুল ধারণা মনে পুষে রেখেছিল। মেয়েটাকে সে লোভী ভেবে সবসময় অবহেলা করে এসছে। অথচ আজ তাসরিফ বুঝতে পারছে তার ধারণা পুরোটাই ভুল। মেয়েটা আর যাই হোক, কিন্তু লোভী নয়। নিজের ভুল বুঝতে পেরে নজর ঝুঁকে গেল তাসরিফের। তৎক্ষণাৎ টুংটাং শব্দ তার ফোনে একটা মেসেজ আসলো। মেজর, আপনার জন্য কি গাড়ি পাঠাবো? গতকাল ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার জন্য নিজের টিমের কাছে বার্তা পাঠিয়েছিল তাসরিফ। সেই সূত্র ধরেই তারা নিশ্চিত হতে চাইছে তাদের মেজর 2 দিনের মাথায় আদৌ ফিরবে কিনা। মেসেজটা দেখেও তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারল না তাসরিফ। তার 28 বছরের জীবনে এই প্রথম নিজের ভুল বুঝতে পেরেছে। অজ্ঞানে করে ফেলা এই মারাত্মক ভুলটা এবার কিভাবে সংশোধন করবে সে? অশান্ত ভঙ্গিতে ছেলের ঘরের দরজার সামনে পায়াচারি করছে সালেয়া বেগম। বার কয়েক দরজা ধাক্কানোর উদ্দেশ্য হাত তুললেও আবার সেই হাতখানা গুটিয়ে নিলেন। গতকাল গা পোড়ানো জ্বর নিয়ে ঘরে ঢুকেছে ছেলেটা। এখন কি অবস্থা কে জানে। রাতে জ্বর বেড়েছিল নাকি কমেছিল। ছেলে তার সুস্থ আছে তো? একমাত্র সন্তানের অসুস্থতা বারবার কাঁপিয়ে তুলছে মায়ের বুক। তবে মুখ ফুটে ছেলেকে ডাকার সাহস আর পাচ্ছেন না তিনি। বিয়ের পর এই প্রথম দুজন এক ঘরে রাত কাটিয়েছে।
বউ সমেত ছেলে ঘরে থাকলে তাকে কি এভাবে সাত সকালে ডাকা যায়? তাই মনের ছটফটানি নিয়ে দরজার সামনে পায়চারি করে বেড়াচ্ছেন। ঠিক এমন সময় চঞ্চল পায়ে রুবাইতাকে আসতে দেখা গেল। কাঁধের দুই পাশে বেনি ঝুলিয়ে চঞ্চল পায়ে হেঁটে আসছে এদিকে। বারান্দার শেষ প্রান্তে সালেহা বেগমকে দেখে দূর থেকে হাঁক ছাড়ল রুবাইতা। এখানে কি করো বড় মা? আচমকা ডাকে খানিকটা হকচকিয়ে গেলেন তিনি। পরপরই রুবাইতাকে আসতে দেখে খানিকটা খুশিও হলেন। মনের অস্বস্তি খানিকটা কমল যেন। হন্তদন্ত পায়ে ছুটে এলেন রুবাইতার কাছে। মেয়েটার একটা হাত টেনে ধরে বললেন, তোর ভাইয়ের ঘুম ভাঙল কিনা দেখ তো। দরজার বাইরে থেকে একটা ডাক দিয়ে চলে আয়। সে তো তুমিও ডাকতে পারো। রুবাইতার অবুঝ জবাবে বেশ নাখোশ হলেন সালিহা বেগম। চোখ রাঙিয়ে বললেন, এই সকাল সকাল আমার ডাকা সাজে নাকি? আমি মুরব্বী মানুষ না, তুই গিয়ে ডাক। তোমার ডাকা আর আমার ডাকার মধ্যে পার্থক্য কি হলো বড় মা? তুই বুঝবি না। যা বলছি তাই কর। গিয়ে ছোট্ট করে একটা ডাক দিয়ে চলে আয়। খবরদার একবারের বেশি ডাকবি না। রুবাইতা আর তর্কে জড়ালো না। বড় মায়ের আদেশ মোতাবেক দরজার সামনে গিয়ে তাসটিপ ভাই বলে জোর সোরে ডেকে উঠল। তবে ভেতর থেকে তাসটিপের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আর না জবাব এলো মায়ার। ছেলেটা বোধহয় জ্বরের ঘোরে এখনো ঘুমোচ্ছে। আর মায়া, সেও বোধহয় সারা রাত স্বামীর সেবা যত্ন করে শেষ সময়ে এসে ঘুমিয়ে পড়েছে। আপন মনকে বুঝ দিয়ে রূপাইতাকে নিয়ে নিচে চলে গেলেন তিনি। আর একটু সময় ঘুমাক, তাতে আহামরি ক্ষতি তো আর হচ্ছে না। সালেহা বেগম নিচে নেমে আসার মিনিট পাঁচেকের মাথায় তাসটিপকে নিচে আসতে দেখা গেল। আধ ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে সিঁড়ি মারিয়ে নিচে নামছে সে। সুঠাম দেহে জড়িয়েছে বাইরে যাওয়ার ফরমাল ড্রেস। এই সাত সকালে ছেলেকে বেরোনোর প্রস্তুতি সমেত নামতে দেখে খানিকটা চিন্তায় পড়ে গেলেন সালেহা বেগম। তবে কি ছেলেটা আজকেই ফিরে যাবে? মায়ার সাথে তবে কি বনিবনা হলো না? এরই মধ্যে তাসটিপ একটা চেয়ার টেনে বসে পড়ল। নিজ উদ্যোগে প্লেটে খাবার তুলে নিয়ে খাওয়ায় মনোযোগ দিল। তার মুখের ভাবভঙ্গি বেজায় শান্ত। ছেলের দিকে এক পলক তাকিয়ে দোতলায় একবার নজর বোলালেন সালেহা বেগম। এরপর এগিয়ে এসে ছেলের কপালে হাত রেখে প্রশ্ন করলেন, জ্বর কমেছে আব্বা? হুম। খেতে খেতেই ছোট্ট করে জবাব দিল তাসরিফ। সালেহা বেগম আরও একবার দোতলায় চাইলেন। দৃষ্টি সেদিকে রেখেই শুধালেন, মায়া আসছে না কেন? ওর কি এখনো ঘুম ভাঙেনি? মায়ার নামটা কর্ণকুহরে পৌঁছাতেই অল্প সময়ের জন্য থেমে গেল তাসরিফের হাত। সেকেন্ড কয়েক স্থির হয়ে থেকে আবারও খাওয়ায় মনোযোগ দিল। ছেলের তরফ থেকে কোনো জবাব না পেয়ে বেশ চিন্তায় পড়ে গেলেন সালেহা বেগম। রুবাইতাকে উদ্দেশ্য করে বললেন, তোর ভাবিকে ডেকে নিয়ে আয় তো রুবা। এত বলা পর্যন্ত কিসের ঘুম? রুবাইতা যেই না উঠতে যাবে তৎক্ষণাৎ জবাব এলো তাসরিফের তরফ থেকে, মায়া বাড়িতে নেই, চলে গেছে। এই ছোট্ট বাক্যটা মুহূর্তেই বজ্রপাত ঘটালো পুরো বাড়ি জুড়ে। উপস্থিত সকলে চমকে তাকালো তাসরিফের দিকে, যে এই মুহূর্তে নির্বিকার ভঙ্গিতে খেয়ে যাচ্ছে। তামিম আহমেদ মৃদু স্বরে চেঁচিয়ে উঠলেন, চলে গেছে মানে? কোথায় গেছে? আমাকে বলে তো আর যায়নি। যাওয়ার আগে একটা চিরকুট ছেড়ে গেছিল। সেটা দেখে জানতে পারলাম বাড়ি ছেড়ে চলে গেছে। একদম সাবলীল ভাষায় ঝরঝরে কণ্ঠে আউড়ে গেল বাক্যগুলো। যেন মায়ের হঠাৎ বাড়ি ছেড়ে চলে যাওয়ায় ওর কোনো মাথা ব্যথা নেই। কথা শেষ হতেই আচমকা সশব্দে চপেটাঘাত পড়ল তাসরিফের বাম গালে। আচমকা থাপ্পড়ে মুখের ডান পাশে ঘুরে গেল তাসরিফের। শোনা গেল সালেহা বেগমের হুঙ্কার, কি করেছিস মেয়েটার সাথে? এমন কি বলেছিস যে মেয়েটা রাতের আধারে বাড়ি ছেড়ে চলে গেল? কিছুই বলিনি মা। কিছু না বললে হুট করে কেন চলে যাবে? তাও কাউকে কিছু না বলে? এমনি এমনি তো আর বাড়ি ছাড়বে না। আশ্চর্য, তোমরা তো এমন বিহেভ করছো যেন আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি তো সারা রাত নিজের জ্ঞানেই ছিলাম না। আমার অজ্ঞানতার সুযোগ নিয়ে রাতের আঁধারে একটা চিরকুট ফেলে রেখে চলে গেছে, ভালোই হয়েছে। এই জোরপূর্বক সম্পর্কের বোঝা বয়ে বেড়ানোর চেয়ে নিজের আজাদিকে বেছে নিয়েছে মেয়েটা। বুদ্ধিমতির পরিচয় দিয়েছে। ছেলের কথা শেষ হতেই ধপ করে পাশের চেয়ারে বসে পড়লেন সালেহা বেগম। দুই চোখ বেয়ে গলগলিয়ে ঝরতে শুরু করলো ব্যর্থতার অশ্রু। অপরাধ বোধে মুচড়ে উঠল বুকের ভেতরে। নিজেদের স্বার্থে মেয়েটাকে ব্যবহার করেছেন তারা। এক অনাকাঙ্ক্ষিত সম্পর্কের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে মেয়েটার কাঁধে। যেখানে শুরু থেকেই মেয়েটা স্বামীর অবহেলা, তিরস্কার আর অস্বীকৃতি নিয়ে বেঁচেছিল, তবুও মুখ ফুটে কখনো অভিযোগ করেনি, আঙুল তুলে কখনো বলেনি, আমার জীবন নষ্ট করলেন কেন? আকাশ সমান ধৈর্য নিয়ে অপেক্ষা করে গেছে সম্পর্কটাকে স্বাভাবিক হওয়ার।
সেই ধৈর্যবান মেয়েটা হুট করে বাড়ি ছেড়ে চলে যাওয়া স্বাভাবিক বিষয় নয়। কতই না কষ্ট বুকে চেপে ছেড়েছে সে বাড়ি। চোখ ভর্তি অশ্রু নিয়ে সালেহা বেগম বললেন, কোথায় চলে গেল মেয়েটা? এই অচেনা শহরে ওর তো আপন বলতে কেউ নেই। নিজের বাড়ি ফিরে গেছে হয়তো। এমন সিচুয়েশনে মেয়েরা সাধারণত নিজের বাপের বাড়িতেই চলে যায়। সহজ একটা বিষয়। ছেলের অর্থহীন জবাব শুনে রাগের পারদ তরতর করে বেড়ে গেল তামিম আহমদের। রাগের বহিঃপ্রকাশ স্বরূপ খাবার টেবিলে থাবা মেরে হুংকার ছেড়ে বললেন, কথাটা বুঝে বলছো তো তাসরিফ? মেয়েটা অনাথ। এই নিষ্ঠুর দুনিয়াতে মেয়েটার এক আমরা ছাড়া আপন বলতে আর কেউ নেই। নিজের শেষ ঠাঁই বলতে একটা বাবার বাড়ি ছিল, সেটা ওর চাচারা বেইমানি করে আত্মসাৎ করেছে। এমন পরিস্থিতিতে যাবে কোথায় ও? এই পর্যায়ে বেশ জোরে সোরে একটা ধাক্কা খেল তাসরিফ। জোরপূর্বক বিয়ে দেওয়ায় মায়ার প্রতি বরাবরই অনাগ্রহ দেখিয়েছে সে, যার দরুন একবারও মেয়েটার পরিবার সম্পর্কে জানার চেষ্টা করেনি। বিয়ের আগে কেবল এতটুকুই জেনেছিল, যার সাথে ওর বিয়ে হচ্ছে সে গ্রামের একটা সাধারণ ঘরের মেয়ে, ব্যাস। অপছন্দের জন্য এতটুকু কারণই যথেষ্ট ছিল তাসরিফের জন্য। তবে মেয়েটা যে অনাথ সেই কথা তাসরিফ জানতো না। আজ বিয়ে 6 মাস পর এসে মায়ের জন্য করুণা হচ্ছে তার, সেই সঙ্গে চিন্তাও হচ্ছে কিছুটা। এরই মাঝে তামিম আহমেদ পাঞ্জাবির পকেট থেকে নিজের ফোন বের করে একটা নাম্বার ডায়াল করলেন। ফোনটা রিসিভ হতে চিন্তিত কণ্ঠে শোধালেন, মায়া কি গ্রামে গেছে ইকবাল ভাই? একটু আগেই তোর চাচার বাড়িতে বাজার দিয়ে আসলাম, কই মায়াকে তো দেখলাম না। চিন্তার পারদ এবার হুড়হুড় করে চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেলল যেন। এতিম মেয়েটা চারিদিক থেকে ঠকতে ঠকতে শেষ পর্যায়ে এই বাড়িতে ঠাঁই পেয়েছিল। এই দুনিয়াতে ওর আপন বলতে কেউ নেই। তাহলে হুট করে কোথায় চলে গেল মেয়েটা? কার কাছে গেল? শহরের রাস্তাঘাটে চলতে গিয়ে যদি কোনো বিপদে পড়ে? অত্যাধিক চিন্তায় আর স্থির হয়ে বসে থাকতে পারলেন না তামিম আহমেদ। মনের সন্তুষ্টির জন্য সিদ্ধান্ত নিলেন, আশেপাশে জায়গাগুলোতে খুঁজে দেখবেন। না পেলে সোজা থানায় চলে যাবেন। বাপ মা মরা মেয়েটা তামিম আহমেদের দায়িত্ব। ওকে এভাবে হারিয়ে যেতে দিতে পারেন না তিনি। অন্তত নিজের ছেলের কারণে তো কখনোই না। ভাবনা মোতাবেক তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন তিনি। দ্রুততম কদম বাড়ালেন বাড়ির সদর দরজার দিকে। যেতে যেতে নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, খুঁজতে যাচ্ছি মায়াকে। যেভাবেই হোক ওকে নিয়ে বাড়ি ফিরব। খোদার কাছে সাহায্য চাও সালেহা। এর মাঝে মেয়েটার কোনো ক্ষতি যেন না হয়। তামিম আহমেদের পেছন পেছন তার ছোট ভাই রামিম আহমেদও ছুটলেন মায়ার খোঁজে। এতক্ষণ ধরে নির্বিকারভাবে বসে থাকলেও এই পর্যায়ে কপালে কয়েকটা চিন্তার ভাঁজ পড়ল তাসরিফের। মনের কোণে কোথাও না কোথাও সামান্যতম অপরাধবোধ সৃষ্টি হলো। এতদিন ধরে মন প্রাণ দিয়ে ঘৃণা করে আসা মেয়েটাকে হঠাৎ করে ফিরে পেতে মন চাইল। আসলে দূরত্ব না বাড়লে মানুষ সম্পর্কের কদর করতে শেখে না। তাসরিফের ক্ষেত্রেও হয়তো একই ঘটনা ঘটেছে। এতদিন হাতের নাগালে থাকায় মূল্যায়ন করেনি মেয়েটাকে। অথচ আজ হারিয়ে যাওয়াতে অদৃশ্য এক টান অনুভব করছে মায়ার প্রতি। ঘৃণা করা মেয়েটাকেও ফিরে পেতে মন চাইছে। নিজের করা সকল ভুলগুলো সংশোধন করার ইচ্ছে জাগছে। মাথা নিচু করে খানিকক্ষণ আকাশ পাতাল ভাবল তাসরিফ। এর পরপরই হুট করে উঠে দাঁড়ালো। আগে পিছনে না তাকিয়ে হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। সকালের খাবার খেয়ে মাত্রই নিজেদের বইপত্র গোছাতে শুরু করেছিল নিকিতা আর রুমি। ঠিক সেই মুহূর্তে গার্লস হোস্টেলের আয়া এসে জানালো ওদের দুজনের খোঁজে কেউ একজন এসছে। অনাকাঙ্ক্ষিত অতিথির দর্শনে হাতের কাজ ফেলে রেখে ছুটল দুই বান্ধবী। গেট পেরিয়ে বাইরে আসতেই বিস্ময়ে হাঁ হয়ে গেল দুজনের মুখ। গেটের বাইরে ঠায় দাঁড়িয়ে থাকা বিধ্বস্ত রমণীকে দেখে কথা হারিয়ে ফেলল দুজন। কণ্ঠ হতে ঠেলে ঠুলে বেরিয়ে এলো অবাক করা বাক্য, মায়া তুই? তোর এই অবস্থা হলো কেন? তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্তই। পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আসছে। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।